আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি আজ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবে জাতীয় ঐকমত্য কমিশন। শুক্রবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে স্বাক্ষর। বেলা 12টার মধ্যে দাবি পূরণ না হলে মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের। পুলিশি হামলার প্রতিবাদে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে চলছে কর্মবিরতি। জনগণের ক্ষমতায়নে ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন। ইতালিতে বিশ্ব খাদ্য ফোরামের অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষুধা দারিদ্র্যমুক্ত বিশ্ব করতে 6 দফা প্রস্তাবনা। আজ রাতে শেষ হচ্ছে রাষ্ট্র নির্বাচনে প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের মন জয় প্রার্থীদের দৌড়ঝাঁপ। এবং মিশরে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সহ 20 দেশের রাষ্ট্রপ্রধানের স্বাক্ষর। 3700 ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিল ইসরায়েল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি আজ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবে জাতীয় ঐকমত্য কমিশন। গণমাধ্যমকে তথ্য জানান কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। জুলাই জাতীয় সনদের 3টি ভাগ আছে। প্রথম ভাগে আছে সনদের পটভূমি, দ্বিতীয় ভাগে 84টি সংস্কার প্রস্তাব এবং তৃতীয় ভাগে আছে সনদ বাস্তবায়নের 7 দফা অঙ্গীকারনামা। রাজনৈতিক দলগুলোর সাথে গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত 2 পর্বের আলোচনায় 84টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়। এসব সিদ্ধান্ত নিয়েই চূড়ান্ত হয়েছে জুলাই জাতীয় সনদ। আগামী শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক সনদ স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস ও সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবি মেনে নিয়ে দুপুরের মধ্যে প্রজ্ঞাপন জারি না করলে বেলা 12টায় মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবে এমপিওভুক্ত শিক্ষকরা। জাতীয়করণ আন্দোলনের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, সরকারকে রাত পর্যন্ত সময় বেঁধে দিলেও তারা প্রজ্ঞাপন জারি করেনি। এ অবস্থায় দুপুর 12টা পর্যন্ত অপেক্ষা করবেন তারা। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয়ের উদ্দেশ্যে শুরু হবে লং মার্চ। এর আগে গত রোববার শহীদ মিনারে গিয়ে শিক্ষক আন্দোলনের সংহতি জানিয়েছে এনসিপি। গতকাল সংহতি জানায় জামাত ইসলামী। এদিকে এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে লাগাতার কর্মবিরতি দ্বিতীয় দিন গড়িয়েছে। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, ক্লাস ও পরীক্ষা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে ন্যায় ও জনগণের ক্ষমতায়ন প্রতিষ্ঠা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব খাদ্য ফোরামে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে তরুণরা গণতন্ত্র, শান্তি ও মানবাধিকার পুনরুদ্ধার করেছে। তরুণরাই দেশের প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করছে। বাংলাদেশ ছোট দেশ হলেও 13 লাখ রোহিঙ্গাদের খাবারের ব্যবস্থা করতে হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা। এ সময় বিশ্বের দারিদ্র্য দূরীকরণে 6 দফা প্রস্তাবনা তুলে ধরেন ডক্টর ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। For agri-food system transformation. হ্যান্ড ইন হ্যান্ড ফর বেটার ফুড অ্যান্ড বেটার ফিউচার প্রতিপাদ্য নিয়ে এবার অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব খাদ্য ফোরামের 80তম সম্মেলন। সম্মেলনে কি নোট উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, খাদ্য মানে শুধু পুষ্টি নয়, এটি মর্যাদা ও ন্যায় বিচারের প্রতীক। Food is not just about calories. It's about dignity. It's about justice. ডক্টর ইউনূস বলেন, ক্ষুধা দূরীকরণে যেখানে অর্থের অভাব রয়েছে সেখানে যুদ্ধের জন্য অস্ত্র কিনতে $1 ট্রিলিয়ন খরচ করা হচ্ছে। In 2024, 673 million people went hungry. 2024 সালে 673 মিলিয়ন মানুষ অনাহারে ভুগেছে। অথচ পৃথিবীতে উৎপাদিত খাদ্য পর্যাপ্তেরও বেশি। ক্ষুধা দূর করতে কয়েক বিলিয়ন ডলার জোগাড় করা যায়নি। সেখানে বিশ্ব অস্ত্র কিনতে $2.7 ট্রিলিয়ন ব্যয় করেছে। সম্মেলনে বিশ্বে দারিদ্রতা দূরীকরণে যুদ্ধ থামিয়ে সংলাপ শুরু, সংঘাতপূর্ণ অঞ্চলে খাদ্য প্রাপ্তি নিশ্চিত করা, আঞ্চলিক খাদ্য ব্যাংক গঠন, খাদ্য রপ্তানি নিষেধাজ্ঞা বন্ধ করা, প্রযুক্তি ও উদ্ভাবনের সুযোগ নিশ্চিত করা সহ 6 দফা প্রস্তাবনা তুলে ধরেন ডক্টর ইউনূস।
সম্মেলনে বাংলাদেশের অর্জনের কথা তুলে ধরে তিনি বলেন, অল্প জমির দেশ হয়েও বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। We feed over 170 million people. আমরা 17 কোটি মানুষের জন্য খাদ্য ব্যবস্থা করে থাকি। পাশাপাশি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত 13 লাখ রোহিঙ্গাকেও সহায়তা করি। এ সময় তরুণ উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানান তিনি। We need to add a new kind of business. We call it social business. তরুণদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠন করতে হবে। তাদেরকে আমরা চাকরির অপেক্ষায় বসিয়ে রাখতে পারি না। তরুণদের চাকরি প্রার্থী হতে নয়, চাকরি সৃষ্টির জন্য বলতে হবে। বাংলাদেশের তরুণদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, নতুন বাংলাদেশ গড়তে কাজ করছে তরুণরা। Coming February, we'll hold our national election. তরুণরা আমাদের প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করছে, নতুন বাংলাদেশ গড়ে তুলছে, যেখানে শাসনের কেন্দ্রবিন্দুতে থাকবে জনগণ। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আমরা ন্যায় ও জনগণের ক্ষমতায়ন প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করব। সম্মেলনে 3-0 বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। Thank you very much. ইয়াসিন রানা, এটিএন বাংলা। যারা অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করবে তাদের সঙ্গে এনসিপি নির্বাচনী জোট করবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। এই জোট শুধু আসন ভিত্তিক নয়, বাংলাদেশের পরিবর্তনের জন্য একসাথে কাজ করবে। সোমবার রাতে শেরপুর শহরে উৎসব কমিউনিটি সেন্টারে এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। যেহেতু আইনগত বাধা নেই, তাই শাপলা প্রতীক পাওয়ার প্রত্যাশা জানিয়ে সার্জিস বলেন, শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে যাবে এনসিপি। আমরা আমাদের জায়গা থেকে যদি দেখি যে কোনো রাজনৈতিক দলের সাথে আমরা এমন একটা কমিটমেন্টে যেতে পারছি, যে কমিটমেন্ট অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারের জন্য কাজ করবে, বিচারিক প্রক্রিয়াকে পরবর্তী সময়ে অব্যাহত রাখার জন্য কাজ করবে, ভারতের আধিপত্যবাদ সহ যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করবে। যেই কমিটমেন্ট শুধু আসন কেন্দ্রিক নয়, বরং বাংলাদেশের পরিবর্তনের জন্য কাজ করবে, এমন কমিটমেন্ট যে রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের মিলবে, আমরা তাদের সাথে ইলেকট্রাল অ্যালায়েন্সে যেতে পারি। অল্প সময়ের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির আশ্বাসে আন্দোলন কর্মসূচি আপাতত স্থগিত করেছে 7 কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক শেষে একথা জানায় শিক্ষার্থী প্রতিনিধিরা। এর আগে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয় 7 কলেজের ছাত্ররা। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। সরকারি 7 কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ ঘোষণার দাবিতে সকালে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। গেল 26 মার্চ 7 কলেজকে আলাদা করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেয়া হয়। এর আগেও সরকারের পক্ষ থেকে নানা আশ্বাস দেয়া হলেও সেই ঘোষণার বাস্তবায়ন হয়নি বলে জানান শিক্ষার্থীরা। পৃথিবীতে মনে হয় এই নজির আর নেই, কোথাও 1 বছর যাবত একটা ইউনিভার্সিটি প্রস্তাবিত থাকে। আমাদের না এখন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয় দিচ্ছে, না আমরা নিজস্ব কোনো পরিচয় পাচ্ছি। আমরা নারী শিক্ষার কোনো বাধা দিচ্ছি না, আমরা চাচ্ছি যে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হোক, আর এর জন্যই আমাদের আজকের এই কর্মসূচি। এর পেছনে একটি সিন্ডিকেট কাজ করছে বলে দাবি করেন তারা। ঢাকা কলেজে যে সমস্ত আমাদের সম্মানিত শিক্ষা ক্যাডাররা রয়েছে, তাদের গায়ে ঢাকার হাওয়া লেগে গেছে, তারা ঢাকা ছাড়তে চায় না। যদি এখানে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় হয়, যদি এটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়, আমাদের সম্মানিত শিক্ষকদের আমি জানি না তাদের হয়তো প্রত্যন্ত কোনো অঞ্চলে চলে যেতে হতে পারে। বিকেলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সচিবালয়ে আলোচনা করতে যান 7 কলেজের 23 জন শিক্ষার্থী প্রতিনিধি। বর্তমান যে ধাপে আমরা রয়েছি, সেই ধাপটা হচ্ছে সবচেয়ে বেশি লং ডিউরেশন ফেজ, এবং পরবর্তী ধাপগুলো খুবই কম সময়ে 2 দিনের মধ্যে বা 3 দিন বা সর্বোচ্চ 4 দিনের মধ্যে অনেক ধাপ শেষ হয়ে যাবে। এই সংবাদ সম্মেলনের পর আনুষ্ঠানিকভাবে শুধু আজকের জন্য, যেহেতু রাত হয়ে গিয়েছে, শিক্ষার্থী রয়েছে, আমরা আজকের জন্য স্থগিত ঘোষণা করব। তারা আরো বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে কারো গড়িমসি সহ্য করা হবে না। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।
দীর্ঘ ৩ দশক পর কাল অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ হল সংসদ নির্বাচন। সোমবার প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাস এখন উৎসব মুখর। চাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ২৭,৫১৮ জন, যেখানে নারী ভোটারের সংখ্যা প্রায় ১১,৫০০। অন্যদিকে চবিতে আসন ব্যবস্থা আছে ৬,৩২৮ জনের। সে হিসেবে মাত্র ২৩% শিক্ষার্থী আবাসিক, বাকি ৭৭% শিক্ষার্থী অনাবাসিক। ফলে অনাবাসিক ও নারী ভোটারে এই বিশাল সংখ্যা পার্থক্য করে দেবে। আজ রাত ১২টায় শেষ হচ্ছে রাকসু নির্বাচনের প্রচারণা। তাই শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আগামী বৃহস্পতিবার ভোটকে সামনে রেখে এরই মধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। প্রচারণায় মুখর এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রচারণার শেষ দিন হওয়ায় সকাল থেকেই ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। প্রার্থীরা বলছেন একটি অবাধ, সুষ্ঠু ও রাকসু নির্বাচনের প্রত্যাশায় মাঠে আছেন তারা। উৎসব মুখর একটা পরিবেশ বিরাজমান আর বেশ ব্যাপক ভালোই সাড়া পাচ্ছি। ক্যাম্পাসের অবস্থা তো অনেক সুন্দর, এখন একটা রাকসু আমেজ পাচ্ছি, উৎসব মুখর পরিবেশ। আমি আলহামদুলিল্লাহ খুব ভালোই সাড়া পাচ্ছি। তারা আমার কথা শুনছেন এবং তারা আমাকে সাহায্য করছেন। স্বতন্ত্র থেকে সাড়া পাচ্ছি, আমি যতটুকু চেষ্টা করেছি। অবশ্যই তারা অনেক সাপোর্টিভ। শিক্ষক এবং ছাত্রদের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জাতি একটি সঠিক নির্বাচন পাবে। ক্যাম্পাসের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে মোতায়েন করা হয়েছে ২,০০০ পুলিশ সদস্য। নির্বাচনের দিন থাকবে ৩ স্তরের নিরাপত্তা বেষ্টনী। বিজিবি এবং র্যাব ওনারা পেট্রোলে থাকবে, কিছু কিছু গুরুত্ব পয়েন্ট ওনারা থাকবে। আর ওভারঅল ভোট কেন্দ্রগুলোতে আমাদের পুলিশের লোক থাকবে এবং বিভিন্ন যে সকল বাইরে যে সকল আউটলেট আছে, অ্যাক্সেস কন্ট্রোল আছে, সেখানে আমাদের পুলিশ থাকবে। ভোট দেওয়ার জন্য ১৭টি হলের ৯টি ভবনে ১৭টি ভোট কেন্দ্র ও ৯৯০টি বুথ থাকবে। ব্যালট পেপার হিসেবে OMR শিট ব্যবহার করার পর তা গণনার জন্য ঢাকা থেকে ৬টি মেশিন আনা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে বুধবার ও বৃহস্পতিবার ক্লাস পরীক্ষা বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকারী যে বাহিনী আছে রাজশাহীর, এখানে উপস্থিত ছিলেন পুলিশ বাহিনী, র্যাব এবং বিজিবি। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে ২৮,৯০১ জন ভোটারের ভোট গণনার জন্য সময় প্রয়োজন অন্তত ১৫ ঘন্টা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছে ৪,৬১৮ টাকা। ফলে এখন থেকে ভালো মানে ১ ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ২,১৩,৭১৯ টাকা, যা আজ থেকে কার্যকর হবে। সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও পিওর গোল্ডের দাম বাড়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। মিশরের শার্ম আল শেখে অনুষ্ঠিত গাজার শান্তি সম্মেলনে গাজার যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ফ্রান্স, কাতার, তুরস্ক, মিশর সহ ২০ দেশের নেতা। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ট্রাম্প গাজার যুদ্ধবিরতি ঐতিহাসিক সাফল্য হিসেবে উল্লেখ করে এটি অবিশ্বাস্যভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন। এ সময় তিনি কাতারের আমির শেখ তামিম, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির প্রশংসা করে বলেন, তারা শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উদ্বোধনী বক্তব্যের পর ট্রাম্প সহ নেতারা যুদ্ধবিরতি সংক্রান্ত একটি নথিতে স্বাক্ষর করেন, যদিও চুক্তির বিস্তারিত তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। স্বাক্ষরের পর ট্রাম্প জানান, এই সমঝোতা অটুট থাকবে বলে তিনি বিশ্বাস করেন। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৩,৭০০ ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের কেন্দ্রীয় কারাগারের দপ্তরের জনসংযোগ বিভাগ জানিয়েছে, এই কারাবন্দীদের ২টি ব্যাচে মুক্তি দেওয়া হয়েছে। প্রথম ব্যাচটি ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের রাজধানী রামাল্লার পশ্চিমাংশে ইসরায়েলের মালিকানাধীন ওফের কারাগারের। এই ব্যাচে কারাবন্দীদের সংখ্যা ছিল প্রায় ২,০০০। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের জনসংযোগ দপ্তর জানিয়েছে, সোমবার স্থানীয় সময় দুপুরে
দুপুরের দিকে বেশ কয়েকটি বাসে চেপে উফে কারাগারে থেকে পশ্চিম তীরের বেতুনিয়া শহরে এসে পৌঁছান এই কারাবন্দীরা। দক্ষিণ ইসরায়েলের নাগেভ কারাগারে থাকা দ্বিতীয় ব্যাচের 1718 ফিলিস্তিনি কারাবন্দী খান ইউনুস শহরে এসে পৌঁছান। প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে বাসের ভিতর এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার বেলা 3টার দিকে শহরতলির বনানী এলাকায় একটি মোটর গ্যারেজে এই ঘটনা ঘটে। পরে রাত 9টার দিকে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে অভিযুক্ত বাস চালক সাকিব হাসানকে গ্রেফতার করে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতার সাকিব বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাঝি পাড়ার বাসিন্দা। পুলিশ জানায় ধর্ষণের শিকার কিশোরী সিরাজগঞ্জ জেলার কড্ডা এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী। সোমবার সকালে প্রেমিক ঢাকায় থেকে কিশোরীর সঙ্গে দেখা করতে এসে কড্ডার মোড় থেকে বগুড়াগামী আরকে ট্রাভেলসের একটি বাসে ওঠে। বাসটি বগুড়া শহরতলি বনানী মোড়ে পৌঁছালে যাত্রীরা নেমে যায়, কিন্তু চালক ও হেল্পার ওই কিশোরীকে বাস থেকে নামতে না দিয়ে বাসটি পর্যটন মোটেলের পাশে থাকা একটি মোটর গ্যারেজে নিয়ে যায়। সেখানে হেল্পার কিশোর প্রেমিককে ভয় ভীতি দেখিয়ে সরিয়ে দেয়। এরপর চালক সাকিব বাসের ভেতর কিশোরীকে ধর্ষণ করে। ভিকটিম যাদের নিয়ে ঘটনা তাদেরকে আমাদের হেফাজতে একটু আনার ব্যবস্থা করে দেন। আমি জানি আপনি পারবেন, তা আমি আমার প্রচেষ্টা দিয়ে চেষ্টা করছি। ঢাকা থেকে বগুড়াগামী আরকে ট্রাভেলসে ভিকটিম যাত্রী ছিল, তার সাথে তার ফ্রেন্ড ছিল। তো তার ফ্রেন্ডকে বনানী বাস স্ট্যান্ডের পূর্বে শাহজাহানপুর থানার একটা জায়গাতে নামিয়ে দিয়ে তার সাথে বাসের ড্রাইভার এবং হেল্পার তার সাথে শ্লীলতাহানি ঘটনা ঘটিয়েছে। আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। জানার পরে আমরা আসামি সাকিবকে টাঙ্গাইল থেকে আমাদের হেফাজতে নিয়ে এসেছি। ভিকটিমের সাথে কথা বলতেছি, তার ফ্যামিলির সাথে কথা বলতেছি। তারা অভিযোগ দেওয়ার পরে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এখন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ঘোষিত নতুন করে শতভাগ শুল্ক আরোপের বিষয়ে মোটেও বিচলিত নয় চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে শতভাগ শুল্ক আরোপের ঘোষণায় এই বাণিজ্য যুদ্ধে শেষ পর্যন্ত লড়বে চীন। তবে যদি যুক্তরাষ্ট্র আলোচনায় আসতে চায় তবে তাদের দরজা খোলা রয়েছে বলে জানিয়েছে দেশটি। ট্রাম্পের এ পদক্ষেপে বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। এদিকে আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়া ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্ভাব্য বৈঠক নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। এবার খেলার খবর। 5 দিনের ব্যবধানে আজ আবারও হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। গত 9 অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামের 7 গোলের রোমাঞ্চকর লড়াইয়ে হংকং জিতেছিল 4-3 ব্যবধানে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে। আজকের ম্যাচটি হবে দুই দলেরই চতুর্থ খেলা। 3 ম্যাচে 2 জয় ও 1 ড্রতে 7 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে হংকং। সমান ম্যাচে 2 হার ও 1 ড্রয়ে বাংলাদেশের সংগ্রহ 1 পয়েন্ট। আগের ম্যাচে হংকংয়ের কাছে হারের পর কার্যত চূড়ান্ত পর্বে ওঠার লড়াই থেকে ছিটকে যায় বাংলাদেশ। শক্তির বিচারে হংকং এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে কখনোই মাথা নত করেনি হামজা জামালরা। 5 বারের সাক্ষাতে 4 বারই জয় দিয়ে মাঠ ছেড়েছে হংকং। একটি ম্যাচ ড্র হয়েছে। হংকং এর তাইকাই স্পোর্টস পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় শুরু হবে দুই দলের ফিরতি ম্যাচ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি আজ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবে জাতীয় ঐক্যমত্য কমিশন। শুক্রবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে স্বাক্ষর। বেলা 12টার মধ্যে দাবি পূরণ না হলে মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা। এমপিওভুক্ত শিক্ষকদের পুলিশি হামলার প্রতিবাদে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে চলছে কর্মবিরতি। জনগণের ক্ষমতায়নে ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন। ইতালিতে বিশ্ব খাদ্য ফোরামের অনুষ্ঠানে ডক্টর ইউনুস ক্ষুধা দারিদ্র্যমুক্ত বিশ্ব করতে 6 দফা প্রস্তাবনা। আজ রাতে শেষ হচ্ছে রাকসু নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে প্রার্থীদের দৌড়ঝাঁপ।
এবং মিশরে গাজার যুদ্ধবিরতি চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সহ 20 দেশের রাষ্ট্রপ্রধানের স্বাক্ষর। 3700 ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিল ইসরায়েল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।